প্রথম এবং প্রধান হচ্ছে সুর, পিচ ঠিক জায়গায় ঠিক সময়ে লাগানো, এটার কোনো সাবস্টিটিউট নাই। আর দ্বিতীয়ত হচ্ছে থ্রোইং এর যে স্টাইল, এখানে অনেকেই সবাই মোটামুটি শিখে আসছে এবং আমার ধারণা এই গানটা অনেকেরই জানা, তাই না? যাদের জানা তাদের জন্য এটা বেশি মোর কঠিন হবে। এই জন্যে যে প্রত্যেক আর্টিস্টের মানে যারা বা টিচারের বা স্টাইলের একটা ইন্ডিভিজুয়াল ব্যাপার আছে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল স্টাইল আছে। যে কারণে যখন আমার যেরকম স্টাইল আরেকজনের তার থেকে আলাদা, এখন আমি যখন আরেকজনের কাছে শিখবো, এসে আবার এখানে শিখবো, তখন দেখছি যে এটা তো একটু অন্যরকম, ডিফারেন্ট। তো কাজেই সেটা খুব মাইনিউটলি শুনতে হবে, শোনা, এবং এই সব মেথডটা কিন্তু টোটাল জিনিসটাই শোনার মধ্যে দিয়ে হবে। তোলা, ঠিক করা, পিচ লাগানো, সব কিছু শোনা। এই যে শোনাটা মোস্ট ইম্পর্টেন্ট। খুব খেয়াল করে শুনে, যারা জানো এবং যারা জানো না, সবার কি শোনাটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, যে শোনাটা যেন ঠিক থাকে। যদি শোনাটা ঠিক থাকে, এমন হতে পারে যে আমার এই মুহূর্তে গলায় আসছে না, আমি করতে পারছি না, আমি বুঝতে পারছি যে আমি করতে পারছি না, ওটা কিন্তু পজিটিভ ব্যাপার। যে আমি বুঝতে পারছি যে আমারটা হচ্ছে না, ওটা আমি বুঝতে পারছি, তাহলে ওটা করে ফেলবে ঠিক। কিন্তু যদি ঠিক মতো না শোনো, তাহলে কিন্তু বুঝতে পারবে না যে আমার শোনাটা ঠিক নেই, ওইখানে কারেকশনের সুযোগটা কমে যাচ্ছে। এই যে শোনাটা খুব ভালো করে শুনবে। আর আরেকটা যেটা আমি বলছি, গানের একটা স্টাইল থাকে, যেটার কোনো গ্রামার নাই, মানে কোনো ব্যাকরণ নাই। তোমাদেরকে আমি সবসময় বলি ক্লাসে যে এটা কোনো লিখিত নাই যে এটাকে এইভাবে করতে হবে, ওটা করতে হবে। এই গানটাকে আমরা ওই জন্য বলি গুরুমুখী বিদ্যা, গুরুর কাছ থেকে আমরা শিখি। যেমন আমার গুরু যার কাছে আমার করা শান্তিনিকেতনের যে একটা স্টাইল, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, যাদের গুরু শৈলচরণী, ওইখানে একটা বিশেষ থ্রোইং এর সুরের, কিন্তু রবীন্দ্রনাথ গানের সুরের কোনো পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই, একই ওই স্বরলিপিতে যেন তাই করতে হবে। কিন্তু কোথায় আমার ইম্প্রোভাইজেশনের সুযোগ, সেটা হচ্ছে থ্রোইং এ। আমি কোথাও হালকা করে একটু মিট দিয়ে সুরটা লাগাচ্ছি, কোথাও স্ট্রেট সুরটা লাগাচ্ছি, ওইখানেই হচ্ছে স্টাইলের ডিফারেন্স। তো কাজে যখন আমার যে স্টাইলটা, যারা আমার কাছে করো না বা শেখার অভিজ্ঞতা নেই, তাদের পক্ষে হঠাৎ করে এটা ধরাটা কিন্তু কঠিন। এটা এখনই শুনলাম আর এক্ষুনি হয়ে যাবে, বিষয়টা এরকম না। করতে 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 প্র্যাকটিস করতে 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 শুনতে 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 স্টাইলটা বসে যায়। এমন না যে বলে দিলাম যে সাটার এরকম লাগবে, রেটা এরকম লাগবে, গাটা এরকম লাগবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। ওইটা এক একটা গানের এক একটা শব্দের সাথে মিল করে থ্রোইংটা, এবং সেটা এক একজন পুরো বিষয়ে, যেমন গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি, এটা আমি একভাবে দেখছি ভুবনখানি, আরেকজন আরেকভাবে দেখছে, তোমরা আরেকভাবে দেখছো, ওইখানে প্রত্যেকের একটা নিজস্বতা থাকে। কিন্তু যখন তুমি শিখবে তখন আমাকে ফলো করবে আমি কিভাবে করছি। তবে যখন গাইছো তখন তোমরা তোমাদের নিজস্ব স্টাইলে যখন বসে যাবে, নিজস্ব স্টাইল নিজের মতন করে গাও, তাতে কোনো অসুবিধা নেই, সুরটা ঠিক রেখে। কিন্তু শেখার সময় আমাকে ফলো করতে হবে, আদারওয়াইজ নিতে পারবে না। আর ইম্পর্টেন্ট যেটার জন্য কথাটার অবতারণা করা, সেটা হচ্ছে যে সুর লাগানোর যে একটা টেকনিক। হ্যাঁ, আমরা গুরুর কাছে শিখেছি স্ট্রেট সুর খুব কম লাগে, আমরা ইউজুয়ালি মিডের সুর লাগাই। তার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে শান্তিনিকেতনে আমরা গান যখন করতাম, এসরাজ বাজত, এসরাজের সব মিড দিয়ে দিয়ে সুর লাগে, একটা থেকে একটা মিড। হ্যাঁ, যে কারণে সুর লাগানোর টেকনিকটাও, আমরা তো হারমোনিয়াম দিয়ে করি, কিন্তু মুহুর্দিরা, গুরুরা, ওরা সব এসরাজের সাথে করতেন, যে কারণে ওদের গলায় সুর লাগানোর টেকনিকটাই হচ্ছে এটা মিড দিয়ে দিয়ে লাগানো। ওই টেকনিকটাই শান্তিনিকেতনের যে একটা বিশেষ মুহুর্দি বাচ্চুদের একটা স্টাইল, ওটা অবশ্য
এখন আর ওরকম ভাবে পাওয়া যায় না, কিন্তু ওইটাই শৈলজাদের একটা স্টাইল। তো সেইটা খেয়াল করো। গানের ভেতর যখন দেখি ভুবন খালি, তখন এটা তখন তারে চিনি আমি। খুব সাটল একটা রেশ এসে আমি এটা খেয়াল করবো। এই শোনাগুলি খুব ইম্পর্টেন্ট। এটা বলে 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 হয় না। আজ আমি তোমাদেরকে বলে দেবো, এটা না, এটা শুনে ঠিক করতে হবে। তখন তারে চিনি আমি, তখন তারে জানি, জানি গানের আরেকবার শোনো খুব ভালো করে। গানের ভিতর দিয়ে যখন দেখি মন খালি, তখন তারে চিনি আমি, তখন তারে জানি গানের ভেতর দিয়ে যখন দেখি মন খালি। তখন তারে আলোর ভাষা, আকাশ হলে ভালোবাসা, তখন তারে আলোর ভাষা, আকাশ হলে ভালোবাসা, তখন তারে ভুলায় ভুলায় জাগে পরম পানে। গানের ভেতর দিয়ে যখন দেখে ভুবন খালি। আলোর ভাষাটা কিরকম? চিঠির মতো লেখা, কি পত্র ওটা? আলোর ভাষাটা সুর কি? Nature's influence. আর আর কে বলবে? উজ্জ্বল, ট্রান্সপারেন্ট। হ্যাঁ, চারদিকে কিছু একটা মানে আলো ফিলিং। আলোর ভাষা একটা ফিলিং। আলো তো বলছে না কিছু, কিন্তু আলোটা যখন উঠছে সে তোমাকে একটা মেসেজ দিচ্ছে। সেই মেসেজটা কি? অনেক কিছু, এনলাইটমেন্ট, এনার্জি, তারপরে তোমার লাভ, ভালোবাসা, পজিটিভ ভালোবাসা, জেগে ওঠা, নতুন ভাবে জীবনকে দেখা, প্রত্যাশা। আলো মানে তো তাই না? রবীন্দ্রনাথের গানে দেখবে আলো মানে হচ্ছে নতুন করে জেগে ওঠা, নতুন আশায় বুক বাঁধা। তো আলোর ভাষা, আলোর ভাষা কি করছে? আকাশ ভরে ভালোবাসায়। যখনই সেই আমরা সেই গান গান দিয়ে যখন তোমার ভুবনকে আমি দেখছি, তোমার সেই গানে আলো ভরে উঠছে। আমি আকাশের মধ্যে, বাতাসের মধ্যে, চারপাশে পৃথিবীর সাথে আমার যে বন্ডিং, যে অ্যাটাচমেন্ট, সেটা আমি রিয়েলাইজ করতে পারছি ভালোবাসার মধ্যে। ছেড়ে
যে বন্ডিংটা, যে অ্যাটাচমেন্টটা প্রকৃতির সাথে, জীবনের সাথে, এই ধরনের সাথে, সেটা গানের মধ্যে দিয়ে হচ্ছে। আলোতে দেখে ভালোবাসা হচ্ছে, আলোর ভাষায় ভালোবাসতে শিখছি, ধুলার মধ্যে দিয়ে তোমার সৃষ্টির বাণী সেটা বুঝতে পারছি, এবং ওইখানেই আমি আস্তে আস্তে আমার ভেতরে তুমি প্রবেশ করছো, তোমার ভেতরে আমি প্রবেশ করছি। রূপ মানে কি? রূপ যে আমরা চোখে দেখতে পাই, আর অরূপ আড়ালে, রূপের সীমার বাইরে, সেটা হচ্ছে অরূপ। আর রূপ হচ্ছে যা দেখতে পাই, যা আমার চোখের সীমার মধ্যে। রূপের রেখা, রেখা দিয়ে রূপটা চিত্রায়িত হয়, রেখা দিয়ে এটা চিত্র রূপ। তুমি যে ছবি, একটা রূপ, বর্ডার লাইন, হ্যাঁ, আর রেখাটা দিয়ে সেই ছবিটা আঁকা হয়। রূপের রেখা, রসের ধারা, রস উপলব্ধি, ফিলিং, নানান ধরনের ফিলিং। নবরস, জানো তো নবরস কাকে বলে? রস হচ্ছে একটা উপলব্ধি, নানান ধরনের ফিলিং হয়। এই রূপের যে বাইরের জগতের যে ছবিটা আমার চারপাশে, রেখা দিয়ে যেটা আমি চারপাশে যেটা দেখছি, রূপের রেখা, সেটা রসের ধারায় উপলব্ধি, এমন ফিলিং, এমন একটা ভালো লাগা বলো, মন্দ লাগা বলো, গভীরতা বলো, হতাশা বলো, যাই হোক, সেটা এক একজনের এক এক রকম। তো সেই যে উপলব্ধিটা, সেইটা দিয়ে কি হচ্ছে, রূপের রেখা রসের ধারায় আপন সীমা কোথায় হারায়, ওখানে তার আর সীমা থাকছে না, ওই লাইনটা ক্রস করে ফেলছে। যে রূপটাকে আমি চোখে দেখছি, আকাশের আলো, মাটির ঘাস, বলছেন না ধুলায় ধুলায় হৃদয় কাঁপে তারই ঘাসে ঘাসে, এই যে আলো, বাতাস, ঘাস, ফুল, নদী, পাহাড়, যাই বলো, আমার চারপাশে যে প্রকৃতি, যে ভুবন, সেই ভুবনের যে রূপ, যে রূপ দেখে সেই রূপের রেখাটা অসীমের সাথে মিলে যাচ্ছে রসের ধারায়, আমার উপলব্ধি দিয়ে, এবং তখন তার সীমা থাকছে না, সীমা ছাড়িয়ে যাচ্ছে, সীমার বাইরে। তখন দেখি, তখন আমার সাথে এই জগতের যোগাযোগটা স্থাপিত হয়। সবার কানাকানি, এই ভুবনের যা কিছু আছে, ঘাস, পাতা, লতা, মানুষ, পাখি, নদী, হাওয়া, জল, ফুল, যা কিছু ভুবনের যা কিছু, প্রতিটা এলিমেন্ট, সব কিছুর সাথে আমি কানেক্ট করতে পারছি, ওই আমার যোগাযোগটা স্থাপিত হচ্ছে। কারণ ফিলিংটা দিয়ে, ফিলিংটা আসছে কিসের মাধ্যমে? ইনস্ট্রুমেন্টটা কি? গান হচ্ছে আমার ইনস্ট্রুমেন্ট। সেই ইনস্ট্রুমেন্টটা দিয়ে যখন আমি জগৎটাকে দেখছি, তখন আমি জগৎটাকে চিনতে পারছি। আলো,
গানের মধ্যে যখন আমি আলোকে দেখছি, আকাশ আলোতে ভরে যাচ্ছে, আমার মধ্যে অসম্ভব রকমের একটা ভালোবাসা তৈরি হচ্ছে। আকাশ এই ভালোবাসাটা আমাকে শেখাচ্ছে, প্রকৃতিকে আমি চিনতে পারছি। এই কানেকশনটা যে হচ্ছে পৃথিবীর সাথে আমার, এবং পৃথিবীর মধ্যে দিয়ে কার? স্রষ্টার। রবীন্দ্রনাথ প্রথম জীবনে কি ব্রহ্ম ছিলেন, রাইট? উপনিষদের আদর্শে চলতেন, হ্যাঁ, কিন্তু প্রথম দিকে হচ্ছে তারও কারো হরি ধীরে ধীরে, হ্যাঁ। তারপরে আরো বলো, তোমার এই করি আছে জীবনের ধ্রুব তারা, তারপরে প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমার সম্মুখে, প্রভুর কাছে আমি যাচ্ছি। হ্যাঁ, স্বামী তুমি এসো, কত সুন্দর সুন্দর গান আছে যেগুলোকে আমরা ব্রহ্মসঙ্গীত বলি। কিন্তু তারপরে যখন এই গান দেখছেন, তখন আর তার কাছে ব্রহ্ম নেই, তখন তার ব্রহ্ম হয়ে গেছে কোথায়? স্রষ্টাকে উনি কোথায় খুঁজে পাচ্ছেন? প্রকৃতিতে, তার সৃষ্টির মধ্যে, মানুষের মধ্যে। শেষ জীবনে বলেছে ওই মহামানব আসে, হেমতন দেখা দিবার পর, মানে মানুষ শেষ জীবনে এসে তখন বুঝছেন ঈশ্বরের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ, মানব প্রেম। এই যে বিশ্ব ভারতী তৈরি করছেন, সারা পৃথিবীর মানুষ, মানুষের উপরে এক কথা নেই, তার মধ্যে দিয়ে উনি স্রষ্টাকে আবিষ্কার করছেন। তার আগের ফেজটা হচ্ছে প্রকৃতি। এই কথাই যে গানের ভিতর দিয়ে আমি দেখছি, এই সমস্ত কিছু দেখছি, তোমার সাথে আমার যে বন্ধনটা তৈরি হচ্ছে, তার মধ্যে দিয়ে স্রষ্টার সাথে আমার সম্পর্কটা তৈরি হয়ে যাচ্ছে। আমার আর কিছু দরকার হচ্ছে না, আমার আর বাইরের ঈশ্বরের দরকার নেই, বাইরের ব্রহ্মের দরকার নেই। আমি এই আকাশের আলো, ধোলা, ঘাস, যা কিছু বলছেন, এর মধ্যে আমি তোমাকে দেখতে পাচ্ছি, তোমার সাথে আমার সম্পর্ক তৈরি হচ্ছে। ডাইনামিক্স কতগুলি শব্দ আছে, হ্যাঁ। তুমি যে শব্দটা ছাড়ছ, উচ্চারণটা একদম সমান হবে না, কিন্তু আপন সীমা কোথায় হারায়, তখন দেখে আমার সাথে এবং আরেকটা জিনিস খেয়াল করবে, বিটটা তো সমানে সমানে চলছে, তাই না? এখন তুমি যদি কোথাও একটু মনে করছো যে আমি এই জায়গাটা লাগানোর জন্য আমার একটু সময় লাগছে, ওটা তুমি নিয়ে পরে ওটা মেকআপ করো, কারণ এটা তো সমান বিটে চলছে। হ্যাঁ, তুমি এক জায়গায় একটু বেশি সময় নিয়ে আরেক জায়গায় মেকআপ করো, করে এটা আবার ঠিক জায়গায় নিয়ে এসে ফেলো, তাহলেই কিন্তু জিনিসটা হয়ে যাচ্ছে। ভুবন দেখা আর একটা 4+5 পাওয়ারের চশমা করে ভুবন দেখার মধ্যে তো পার্থক্য আছে, আছে না? কারণ গানের ভিতর দিয়ে যখন ভুবন দেখছো, ওইটা বাস্তবের দেখা না, ওইটা অন্তর্লোকের দৃষ্টি দিয়ে দেখছো, উপলব্ধি দিয়ে দেখছো, সেই দেখাটা যেন গানের মধ্যে থাকে। এই নোটটা খেয়াল করলে পরের নোটটা ঠিক জায়গায় হবে। তোমার যদি তেল যেটা হয়, আমাদের এটা আমাদের কি বলবো, ন্যাচারাল একটা ইনস্টিংক্ট, বা আমরা ভাবি যে আচ্ছা গানটা শেষ হয়ে আসছে, তখন আর ওই টাইটনেসটা থাকে না, এটা লাস্ট আমি শেষ করে দিচ্ছি নোটটা, কিন্তু ওইখানে অ্যালার্ট থাকতে হবে, কারণ তার পরের নোটটা ধরার সময় যদি এই নোটটা ঠিক না থাকে, ওই নোটটা গন্ড। বিষয়টা তো একদম সিঁড়ির মতো, সা রে, প্রত্যেকটা একটা একটা সিঁড়ি, রাইট? তো মাঝখানের একটা, তুমি যদি একটা সিঁড়ি পরে সেকেন্ড সিঁড়িটাতে না ওঠো, ফার্স্ট সিঁড়িটা দাঁড়িয়ে থাকা মাত্র কিন্তু এসে গেছে, আর সেকেন্ড সিঁড়িতে ওঠার দরকার নেই। ফার্স্ট সিঁড়িতে দাঁড়িয়ে তুমি থার্ড সিঁড়ি ধরতে পারবে না, কিন্তু
কাজে থার্ড সিঁড়িতে ওঠার জন্য তোমার সেকেন্ড সিঁড়িটায় পৌঁছাতে হবে, হয়তো একটুখানি পাটা লাগবে কিন্তু লাগাতে হবে পাটা। সঞ্চারী তখন সে যে, এই দমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জায়গায় টুক করে একটু ছোট্ট একটা দম নেওয়া, চোরা দম বলে এটাকে। তখন সে যে বাহির ছেড়ে